কোথায় পালিয়ে যাচ্ছিস যারা? তোর এই বানির কাছে? তুমি কি করে জানলে ভাইয়া? তুই তোর বানির সাথে পালাবি আর আমি জানবো না, এটা হতে পারে? কিন্তু আমি বেঁচে থাকতে তো এটা কিছুতেই সম্ভব নয়। কেন ভাইয়া? কারণটা জেনেও না জানার ভান করতেছস। আচ্ছা ঠিক আছে, তারপরও আমার কারণটা তোকে বলি। কারণটা হলো তোর বানিকে আমার পছন্দ না, একদমই না। যদি একটা খুন করা জায়েজ হতো তাহলে তোর বানিকে আমি খুন করতাম। ভাইয়া তুমি বানিকে পছন্দ করো না এটা জানি, কিন্তু এতটা অপছন্দ করো এটা জানতাম না। এখন তো জানতে পারছস, তাহলে চুপচাপ রুমে গিয়ে বস। আমি আমার বানির কাছে যাবই ভাইয়া, তুমি কিচ্ছু করতে পারবে না। ও আচ্ছা তাই নাকি? তাহলে দেখি তুই কিভাবে যাস তোর বানির কাছে। ভাইয়া আমার হাত ছাড়ো ভাইয়া। তুমি যত কিছুই করো না কেন, তুমি কিছুতেই আমার বাড়ির কাছ থেকে আমাকে দূরে সরাতে পারবে না। কম তো চেষ্টা করোনি আমার কাছ থেকে আমার বাণীকে দূরে সরানোর। এমনকি তুমি আমার বাণীকে চোর বানিয়ে সবার কাছে মাইরও খাওয়াইছো, কিন্তু তারপরও কি তুমি আমার বাণীর কাছ থেকে আমাকে দূরে সরাতে পেরেছো? পারোনি ভাইয়া, আর ভবিষ্যতেও পারবে না। এর মানে ওই দিন ওই ছেলেটা জাংকুক ছিল না, ওই বাণী ছিল? না রে বোন, বিশ্বাস কর আমি একদমই জানতাম না যে ওইটা তোর বাণী ছিল। তুই আমাকে কেন বললি না যে এটা তোর বাণী? তাহলে তো আমি ওকে চোর ভেবে আপ্যায়ন করতাম না, ডাকাত ভেবে খুন করে ফেলতাম। ভাগ্য ভালো ভাইয়া তুমি জানতে না, নয়তো সত্যি সত্যি আমার বাণী খুন হয়ে যেত। হ্যাঁ সত্যি সত্যি খুন হয়ে যেত। এবার চল। না ভাইয়া ছেড়ে দাও, আমি যাব না। এই রুম থেকে একদম বের হওয়ার চেষ্টা করবি না, আর বের হবেই বা কিভাবে? আমি তো দরজা নক করে যাব। তুমি আমাকে আটকে রাখবে ভাইয়া, কিন্তু আমার মনকে কিভাবে আটকে রাখবে? সেটা তো কিছুতেই পারবে না। তোর মনকে যদি আটকে রাখতে না পারি তাহলে খুন করে ফেলবো। সেটা সম্ভব নয় ভাইয়া, কারণ আমার মন আমার কাছে না। তাহলে কার কাছে? আমার বাড়ির কাছে। তাহলে তোর বাণীকে খুন করে ফেলবো, সেটাও সম্ভব নয় ভাইয়া, কারণ আমার বাড়ির মন তো তার কাছে নেই, তার মন তো আমার কাছে। ও এইসব ফালতু মার্কা বাংলা ছবি তুই কেন দেখোস? আর দেখোস ভালো কথা, ভালো করে ডায়লগটা তো মনে রাখবি। ডায়লগটাও মনে রাখতে পারোস না। কেন ডায়লগটা হয় নাই? না হয় নাই, এবার চুপচাপ বসে থাক। না ভাইয়া প্লিজ এরকম করো না, আমাকে আমার বাড়ির কাছে যেতে দাও ভাইয়া। রুমে বসে যত পারোস ড্রামা কর। 10 মিনিট পরে জারার রুমে রোজা আসে জারাকে বুঝাতে। রোজার পিছু পিছু জারার রুমে ভিও আসে। ওরা এসে দেখে জারা রুমে নেই, জানালা দিয়ে পালিয়েছে। আর টেবিলের উপর একটা চিঠি রেখে গেছে। প্রিয় শত্রু ভাইয়া, বলেছিলাম না তুমি যত কিছুই করো না কেন আমার কাছ থেকে আমার বাণীকে দূরে সরাতে পারবে না। তোমার মুখে চুনকালি মেখে আমি আমার বাণীর কাছে পালিয়ে গেলাম ভাইয়া, তুমি এবারও কিচ্ছু করতে পারলে না। সর্বশেষ একটা কথা বলি ভাইয়া, কিছু মনে করো না প্লিজ। তুমি সত্যি সত্যি একটা গাধা। দরজা নক করে গেছো ঠিক আছে, কিন্তু জানালা দিয়েও যে পালানো যায় এটা কি জানো না? এটি তোমার অবাধ্য বোন আর কিউট বাণীর বউ জারা। ওই যে যারা পালাচ্ছে। ভয় পেও না রোজা, এই বিয়ে কিছুতেই হবে না, কারণ যদি দুনিয়াতেই না থাকে তাহলে বিয়ে কি করে হবে? মানিটা কি? তুমি কি বাণী ছেলেটাকে মেরে ফেলবে? না, আমি ওই ছেলেকে কেন মারবো? ওই ছেলের সাথে আমার কি শত্রুতা? আমি তো মারবো ওই বেয়াদব জারাকে। আমাকে বলে কিনা আমি গাধা, আবার বলে আমার মুখে চুনকালি মেখে পালিয়ে গেছে। ওর এত বড় সাহস! ওরে একবার পেয়ে নি, ওরে তো আমি দুনিয়া ছাড়া করবই করব। এখন তোমার এসব ফালতু কথা বাদ দিয়ে দেখো যারা পালিয়ে যাচ্ছে। এরপরে ভি জানালা দিয়ে তাকিয়ে দেখে সত্যি সত্যি যারা পালিয়ে যাচ্ছে। ভি আমার কাছে কেন জানি মনে হচ্ছে ছেলেটা বুড়া। চেহারা না দেখা গেল চুলগুলো দেখো কেমন পুরো সাদা হয়ে আছে। মনে হচ্ছে না যারা সত্যি সত্যি একটা বুইড়া বেটার সাথে পালিয়ে যেতেছে। কি? এখানে কি কি না করে তাড়াতাড়ি চলো। এরপরে ভি রোজা আয়ুলিসার কাছে এসে বলে, আম্মু যারা পালিয়ে যাচ্ছে। হ্যাঁ সেটা তো জানি, যাক পালাক, সমস্যা নেই। মেয়েটা যা ভালো বুঝেছে তাই করেছে। কিসের ভালো বুঝছে আম্মু? যারা একটা বুইড়া বেটার সাথে পালাইতেছে। আমি তখনই বলেছিলাম মেয়েটাকে আটকা। না আটকাস নাই, তোর ইমোশনাল ডায়লগ শুরু করে দিছস। এখন বোঝ কেমন লাগে? আম্মু তোমরা এখানে ঝগড়া না করে তাড়াতাড়ি চলো, ওরা বেশি দূর যেতে পারেনি। ভিয়ের বাবা কোথায় তুমি? তোমার মেয়ে বুইড়া বেটার সাথে পালাইতেছে, তাড়াতাড়ি আসো। ওরা বাড়ি থেকে বের হতে নেবে তখনই কাজী আসে। কাজীকে দেখে ভি রোজাকে বলে, রোজা চলো আগে বিয়েটা করে নি, তারপরে ওদেরকে আটকাই। তোকে ড্রেনের পানিতে চুবায় তারপর তোর বিয়ের স্বাদ মিটিয়ে দেব, তাড়াতাড়ি চল। আচ্ছা ঠিক আছে চলো। আর কাজী সাহেব আপনি এখানে একটু বসেন, আমি যাবো আর আসবো, কোথাও যাবেন না কিন্তু। যারা থাম বলতেছি, নয়তো তোকে আমি আলু ভর্তা বানিয়ে ফেলবো। বান্দরের বাচ্চা, তুই একবারও ভাবলি না ওই বুইড়া বেটাকে আমি কিভাবে মেয়ে জামাই হিসেবে মানবো? আমার কথাও ভাবলো না আম্মু, আমি কিভাবে ওই বুইড়া বেটাকে নন্দের জামাই হিসেবে মানবো? বুইড়া দাদা আপনি একটু থামেন আর দৌড়ায়েন না। আমি আপনাকে কিচ্ছু বলবো না, শুধুই যারাকে আমার হাতে তুলে দেন, আমি ওকে টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দেব। নানু ভাই থামো, আমি আর দৌড়াইতে পারতেছি না, আমার কোমরে ব্যথা। আসতে কোমরের ব্যথা নিয়ে দৌড়াইতে তোকে আসতে বলছে কে? আরে যারা মামনি এবার থাম। ওই তোকে সবাই থামতে
যত চেষ্টা করো জারা আর ওর বানির বিয়েটা আটকাতে পারেনি। ওরা কাজী অফিসে পৌঁছানোর আগে জারা আর ওর বানি বিয়ে করে ফেলে। যাই হোক, ওরা যখন কাজী অফিসে এসে পৌঁছায় তখন জাংকুক জারা আর গংইউকে দেখে পুরো অবাক হয়ে যায়। না, এখানে সিগনেচার করে দাও। আমি সিগনেচার করে দিছি অলরেডি। কি হচ্ছে এসব? এখন আর কিছু হওয়ার বাকি নেই, অলরেডি হয়ে গেছে। এখন শুধু সাক্ষীর স্বাক্ষর দেওয়া বাকি। জাংকুক তুই এখানে? তাহলে জারার বানি কোথায়? আমি জারার বানি। কি? তুই বানি হলি আবার কবে থেকে? যবে থেকে যারা আমার গার্লফ্রেন্ড হয়েছে তবে থেকে। বুঝলাম তুই যারা সেই অপদার্থ বানি, কিন্তু তোদের তো বিয়ে হয়েছে, তারপর আবার আমরা তোদের আনুষ্ঠানিকভাবে বিয়ে ঠিক করছি। তাহলে এইভাবে পালালি কেন? আর তুই তো যারার সাথে পালাস নাই, কোন একটা বুইড়া বেটা পালাইছিল। ওই বুইড়া বেটাটা আমি। কি বাবা আপনি? আমি। ভি জারাকে রুমে আটকে রাখার পরে যারা জাংকুককে মেসেজ দেয়, বানি তোমার আর আমার মিলন মনে হয় এই জন্মে আর সম্ভব নয়। কেন আমার কুলুবুলু এই কথা কেন বলতেছো? কারণ ভাইয়া আমাকে রুমে বন্দি করে রাখছে, তোমার সাথে আমার বিয়ে হতে দেবে না ভাইয়া। তুমি চিন্তা করো না আমার টুসু টুসু, আমি কোনো একটা ব্যবস্থা করতেছি। বানি তুমি যাই করো না কেন একটু তাড়াতাড়ি করো, নয়তো ভাইয়া অন্য একটা বেটার সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে, আর আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না বানি। পৃথিবীতে এখন এমন কারো জন্ম হয়নি যে এই বানির কাছ থেকে তার কুলুবুলুকে কেড়ে নেবে। আমিও যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমার টুসু টুসু। যে করেই হোক আজকে আমরা পালিয়ে বিয়ে করবোই করবো ময়না পাখি। দাদা ভাই। হ্যাঁ বলো আমার নাচ জামাই। নাচ জামাই বলে আর লাভ নেই দাদা ভাই, আমি মনে হয় আর তোমার নাচ জামাই হতে পারবো না। কি সব বলতেছো? তুমি তো অলরেডি আমার নাচ জামাই হয়ে বসে আছো, আর আজকে তো পুরো আনুষ্ঠানিকভাবে তোমাদের বিয়ে হবে। হবে না দাদা ভাই, এটা হতে দেবে না। হতে দেবে না? কিন্তু কেন? কারণ আমাকে পছন্দ করে না, সেটা তো তোমরা জানোই। যারাকে রুমে বন্দি করে রাখছে, যারা তো এখানে পাগলের মতো কান্নাকাটি করতেছে। কি করব দাদা ভাই? বড় আব্বু চেয়েছিল তার সম্পদের যেন কোনো ভাগ না হয়, কিন্তু দেখো সেই ভাগ করলোই করলো। কোনোদিনও না, এটা কখনোই সম্ভব নয়। তুমি চিন্তা করো না নাচ জামাই, যে করেই হোক বিয়ে হবেই হবে। আমি এক্ষুনি বিয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছি। না দাদা ভাই, ওকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই, শুধু শুধু একটা সিক্রেট হবে। তার থেকে বরং আমি তোমাকে যেটা করতে বলি সেটা করো। ওকে। একদম ঠাড়া পড়া মিথ্যা কথা। আমি কেন জাংকুকের সাথে যারার বিয়ে আটকাবো? আমি তো ভেবেছিলাম বানি অন্য একটা ছেলে, এজন্যই তো যারাকে রুমে আটকে রেখেছিলাম। আমি আরো ছাগলের নাতের উপকার করতে গেছি, আর ছাগলের নাতে কিনা আমার নামে বদনাম করে বেড়াচ্ছে। একটু থাম। আর জাংকুক সব বুঝলাম, কিন্তু এই মেসেজ আর চিঠি ওগুলো কাদের? ওগুলো আমাদেরই। তোদের কি করে হয়? তোরা তো হাজবেন্ড ওয়াইফ, আর ওইখানে মেসেজগুলো ছিল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের। আমরা তো এতদিন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই ছিলাম, হাজবেন্ড ওয়াইফ তো মাত্র হলাম। কি? হ্যাঁ, আসলে আমার অনেক ইচ্ছে ছিল প্রেম করে বিয়ে করার, তাই এতদিন আমরা প্রেম করেছি। বুঝলাম, কিন্তু পালালি কেন? প্রেম করে পালিয়ে বিয়ে না করলে আসলে প্রেমটা জমে না, এই জন্য। হ্যাঁ ঠিক বলেছিস, একদম সঠিক কথা বলেছিস। তবে পালিয়ে বিয়ে করার পরে জোতার বাড়ি না খেলেও তো তোদের প্রেমটা জমবে না। কি? নিজে বাসলে বাপের নাম থুক্কু, হাবির নাম যারা পালা। ওই যারা কোথায় পালাচ্ছিস তুই? প্রেম তো আমরা দুজনেই করছি, আমি একা মার খাচ্ছি আর তুই পালাচ্ছিস। হাবি বেঁচে থাকলে দেখা করো, ঠিক আছে? আসছি, বাই, টাটা। খালামণি এবার থামো প্লিজ। আমি এতদিন তোকে আমার চিরশত্রু ভেবে এসেছি, অথচ তুই আমার পরম বন্ধু। থ্যাংক ইউ গাধা। তোকে বাঁচানোর জন্য আমি খালামণিকে থামতে বলি নাই। তোকে তো বাড়িতে গিয়েও মারতে পারবে, এখন মেরে সময় নষ্ট করে লাভ নেই। এমনিতেই অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। বিয়ে শেরওয়ানি পরে আছি আরো 5 ঘন্টা আগে, এখনো বিয়েটা করতে পারি নাই। রোজা জানেমান, চলো এই কাজের মাধ্যমে বিয়েটা করে ফেলি। আবার বাড়িতে গিয়ে বিয়ে করব কখন? অনেক দেরি হয়ে যাবে। রাত প্রায় 11টা বাজে। যারা আয়ুর রুমে টান টান হয়ে শুয়ে আছে, আর বেচারা জাংকুক দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কি রে, ঘুমাতে যাচ্ছিস না কেন? কত রাত হয়েছে, হিসাব আছে? হ্যাঁ যাচ্ছি। যারা ঘুমাবে না? তুই কি কানা, চোখে দেখতে পাস না? ঘুমন্ত মানুষ আবার ঘুমায় কিভাবে? হ্যাঁ তাই তো, যা ঘুমাতে যা। আজকে তো আমি আমার বউকে ছাড়া যাব না, আজকে আমি আমার বউকে নিয়ে যাবই যাব। কি ভাবতেছস? কিছুই ভাবতেছি না। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? এর মধ্যে লিসা আসে আয়ুর সাথে কালকে রিসেপশনের ব্যাপারে কথা বলতে। লিসা আসার পরে প্রায় আধা ঘন্টার মতো ওরা দুজনে ব্যাপারে কথা বলে। এরপরে লিসা চলে যেতে নেয়, আর তখন আয়ু জাংকুককে বলে, কি রে তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? যাস না কেন ঘুমাতে? লিসা ওদের কাছে এসে বলে, কি হয়েছে, ঘুমাতে যাস না কেন জাংকুক? মানে এমনি। এর মধ্যে লিসার চোখ পড়ে বিছানার দিকে। আয়ুর বিছানায় যারাকে ঘুমাতে দেখে লিসা সবটা বুঝে যায়। যারা এখানে ঘুমাচ্ছে কেন? তো যারা তো এখানেই ঘুমায়। এখানে ঘুমায় দেখে কি সারা বছর এখানে ঘুমাবে? ও জাংকুকের বউ জাংকুকের রুমে গিয়ে ঘুমাবে। জাংকুক যা, যারাকে নিয়ে যা। আচ্ছা খালামণি। আচ্ছা মানে কি? ও এখনো ছোট, বড় হলে তখন গিয়ে ঘুমাবে। প্রেম করে পালিয়ে বিয়ে করলো, আর তুই বলতেছিস এখনো বড় হয়নি? এসব তো করছিস শয়তানটার কবলে পড়ে। তোর সাথে কথা বাড়িয়ে লাভ নেই। এই যারা, ঘুম থেকে ওঠ।
যারা ঘুম থেকে উঠতে বলছি। আম্মু আমার শরীরটা ভালো নেই, আজকে আমি স্কুলে যাব না, প্লিজ ডেকো না। দেখছস তুই আমার মেয়েটা কতটা বুঝ, এখনো ঘুমের মধ্যে স্কুলে যাওয়া নিয়ে বায়না করে। আর তুই বলস আমার মেয়েটা বড় হইছে, তোর কি সামান্য কমন সেন্সটুকু নেই? এখানে ছেলেটা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আর তুই কি সব বলতেছস? একটু তো লজ্জা থাকা উচিত। এই কথা বলে এলিসা যারা চুল ধরে টান দিয়ে যারাকে বসিয়ে ফেলে। আচমকা এরকম হওয়াতে যারা অনেকটা ভয় পেয়ে যায়। কি হয়েছে কি হয়েছে? কিচ্ছু হয়নি, এখানে ঘুমাইছিস কেন? যা জাঙ্কুকের রুমে যা। যারা এরকম অবস্থা দেখে বেচারা জাঙ্কুকে খারাপও লাগে আবার অনেকটা হাসিও পায়। জাঙ্কুক যারাকে নিয়ে যা। হ্যাঁ খালামণি নিয়ে যাচ্ছি। যারা আয়। আমি কোথাও যাবো না, আমি এখন ঘুমাবো। তো সেটা জাঙ্কুকের রুমে গিয়ে ঘুমা। না আমি এখানে ঘুমাবো। জাঙ্কুক ওকে কুলে করে নিয়ে যা। কি সত্যি? জানিয়ে যা। আচ্ছা খালামণি তুমি আমার গুরুজন, তোমার কথা কি ফেলে দিতে পারি? এরপরে জাঙ্কুক যারাকে জোর করে কুলে করে নিয়ে যায়। জাঙ্কুক যারাকে নিয়ে যাওয়ার পরে আয়ু লিসাকে বলে, কাজটা কি ঠিক হলো? যারা এখন অনেক ছোট 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 করে বসে থাকলে আর বংশে প্রদীপ দেখা হবে না। আর যারা এখন এতটা ছোট নেই, সামনের মাসেই 17 বছর বয়স হবে। আর সবচেয়ে বড় কথা হলো জাঙ্কুক ওই ধরনের ছেলে না যে যারার উপরে জোর খাটাবে। ও যারাকে ঠিক বুঝিয়ে মানিয়ে নেবে। জানেমান তুমি লাশের মতো এরকম সোজা টানটান হয়ে শুয়ে আছো কেন? আজকে তো আমাদের ফার্স্ট নাইট, আর ফার্স্ট নাইটে কি কোনো বউ এভাবে টানটান হয়ে শুয়ে থাকে? ঘুমটা দিয়ে লাজুক মুখে বসে থাকতে হয়। আরে দেখ তুই কি তোমার ফার্স্ট নাইটের গুল্লি মারি, পা ব্যথায় পা নাড়াতেই পারতেছি না, আর সে ফার্স্ট নাইট নিয়ে বসে আছে। হঠাৎ করে তোমার পা কেন ব্যথা করতেছে? আজকে কত দৌড়াইছি, এই জন্যই তো পাটা ব্যথা করতেছে। কি এবারও তাহলে আমাদের ফার্স্ট নাইট হবে না? আমি এই দিনটার জন্য সরি, আমি এই রাতটার জন্য কত অপেক্ষা করছি। এই রাতটা আমার কতদিনের স্বপ্নের রাত, আর আমি কিনা সেই রাতটা আজকে কাটাতেই পারবো না। এখানে আমি পায়ের ব্যথায় মরে যাচ্ছি, আর তুমি কিনা তোমার ফার্স্ট নাইট নিয়ে বসে আছো। দেখো রোজা, তোমার মনে রাখা উচিত ছিল যে আজকে আমাদের ফার্স্ট নাইট হবে। তুমি বিনা কারণে শুধু শুধু দৌড়াইতে কেন গেছো? তোমার স্বামীর দিকটা তোমার বোঝা উচিত ছিল। না মানে এমনি এমনি বলছি আর কি। দাও আমি তোমার পা টিপে দিই, তাহলে ভালো লাগবে। ছাগলের নাতি, তোর জন্য আমার এবারে ফার্স্ট নাইটও গেল। তোরে শুধু আমি একবার হাতের কাছে পাই, তোরে জিন্দা কবর দিয়ে দেবো। পা টিপে দিবে বলে বসে আছো কেন? টিপে দাও, ব্যথা করতেছে তো। একটু সবুর করো, দিচ্ছি। मैं जोरू का गुलाम अरे बन के रहूंगा। পরের দিন গ্র্যান্ড ওয়েতে ওদের রিসেপশন করা হয়। প্রথমে গর্জিয়াস লুকে ভি রোজা এন্ট্রি নেয়। এরপরে জাঙ্কুক আর যারা ফাটাফাটি লুকে এন্ট্রি নেয়। ওদের চারজনকে আজকে অসম্ভব সুন্দর লাগতেছে। मैं अगर कहूँ तुमसे हंसी कायनात में नहीं है कहीं। मेरे हाथ में तेरा हाथ हो, सारी जन्नतें मेरे साथ हो। রোজা তুই তো তোর জামাইকে পেয়ে খুশিতে কান্নাই করে দিছস। আরে না এমনিতেই আর কি, চোখ দিয়ে পানি পড়ছে। আমরা সবই বুঝেছি। তো যাই হোক, তোদের ফার্স্ট নাইট কেমন কাটলো? আর ফার্স্ট নাইটের কথা বললেন না পা, এত সুন্দর নাইট কাটছে, জীবনে ভোলার মতো নয়। আমার অতি শত্রুর জীবনেও যেন এমন রাত না আসে। তবে কালকে কাটাতে পেরেছি আর না পেরেছি, আজকে আমি ফার্স্ট নাইট কাটাবো যে করেই হোক। কি রে কিছু বল ভাই, আপনি বলেন কিছু। আপনি আপনার বান্ধবীর কাছে জিজ্ঞাসা করেন কেমন নাইট কাটছে আমাদের। কি রে রোজা বল। ভালো কাটছে, অনেক ভালোই কাটছে। কত বড় মিথ্যাবাদী প্রতারকনি। এক্সকিউজ মি আপু, আমাদেরকে জিজ্ঞাসা করবেন না আমাদের ফার্স্ট নাইট কেমন কেটেছে? আচ্ছা থাক, জিজ্ঞাসা করা লাগবে না, আমি বলছি। আমাদের ফার্স্ট নাইট সেই কাটছে, সেই রকম মাখো মাখো পুরা। জাঙ্কুক হচ্ছেটা কি? আমি এখানে প্রেজেন্ট আছি, তুই দেখতে পাচ্ছিস না? আমি তোর বড় বোন হই, মুখে লাগাম দে। 5 মিনিটের বড় হয়ে বড় বোন দাবি করতে আসছে, সর এখান থেকে। আর তোকে এসব কথা কে শুনতে বলছে? নিজের কানে তালা দিতে পারিস না? যেভাবে ভি ভাইয়া মানে আমার দুলা ভাই কানে তালা দিয়ে বসে আছে, তাই না দুলা ভাই? ছাগলের নাতি, মজা নিতেছিস না? নিতে থাক, একটু সুযোগ পাই তোরে আমি 24 ঘাটের পানি খাম। যাই হোক, এরপরে দুষ্টু মিষ্টি আড্ডাতে খুব সুন্দরভাবে ওদের রিসেপশন শেষ হয়ে যায়। কিন্তু রিসেপশন শেষ হওয়ার আগ মুহূর্তে জাঙ্কুক একটা রাজকীয় পালকি নিয়ে আসে। এটা দেখে ভি বলে, পালকি দিয়ে আবার কি করবি? এই বাড়ি থেকে ওই বাড়ি, এটা তো এক জায়গা দিয়ে যাওয়া যায় না, মানে সরি, এক কদমেই পার হওয়া যায়। কিন্তু আমার কুলুবুলুর অনেক শখ, সে পালকিতে চড়ে শ্বশুর বাড়ি আসবে। তাই পালকিতে চড়ে মহল্লাটা একটু ঘুরে এসে তারপর শ্বশুর বাড়ি প্রবেশ করবে। पालकी में होके सवार चली रे, तू तो अपने साजन के द्वार चली रे। দেখছো জাঙ্কুক যারার জন্য কত সুন্দর
সুন্দর একটা পালকি নিয়ে আসছে, আর তুমি আমার জন্য একটা রিকশা আনতে পারলে না। জানেমান, যারা তো জাঙ্কুককে ওর শখের কথা বলছে, তুমি তো আমাকে কখনো বলো নাই। সব কথা কেন তোমাকে বলে দিতে হবে? তুমি কি বুঝে নিতে পারো না? এই তুমি আমার ভালোবাসার মানুষ, তুমি আমাকে একটু ভালোবাসো না ভি? এর জাঙ্কুকের বাচ্চা, তুই সব জায়গায় আমার কেস খাওয়াস। কি দরকার ছিল তোর বইয়ের এই আজেরা শখ পূরণ করার? এই শখ পূরণ করতে গিয়ে এখন আমার 12টা বেজে যাচ্ছে। কি করে এখন আমার জানেমানকে সামলাবো? আইডিয়া। শোনো জানেমান, জাঙ্কুক তো বলদ, এজন্য অন্য মানুষের কাঁধে বউকে চড়াইছে। কিন্তু আমি তো জাঙ্কুকের মতো বলদ না যে অন্য মানুষের কাঁধে আমার বউকে চড়াবো। আমার কি নিজের কাঁধ নেই? আমি আমার নিজের কাঁধে আমার বউকে চড়াবো। এই কথা বলে ভি সবার সামনে রোজাকে কাঁধে তুলে নেয়। तेरी बाहों में राहत है, तेरी जुल्फों में जन्नत है, मेरी इतनी सी हसरत। ভি মনের আনন্দে নাচতে নাচতে ওর রুমে ঢোকে। আজকে ওর মন অনেক খুশি, কারণ আজকে আর কোনো বাধা রইবে না ওর ফার্স্ট নাইটে। ভি রুমে এসে দেখে রোজা জিনের সাথে বসে বসে গল্প করতেছে। নানা ভাই, তুমি এখানে কি করো? তোমার বউয়ের সাথে প্রেম করি নানা ভাই। প্রেম করা শেষ, এখন যাও। আমি এখন আমার বউয়ের সাথে রোমান্স করব। বিড়বিড় করে কি বলতেছো? কিছু না নানা ভাই, যাও, অনেক রাত হয়ে গেছে। আমার ঘুম আসতেছে না, তাই রোজা নানু ভাইয়ের সাথে একটু গল্প করতেছি। তুমি বরং এখানে এসে ঘুমিয়ে পড়ো। বুইরা নানা, আমি কি ঘুমানোর জন্য তোমাকে যেতে বলতেছি? তাহলে তাহলে মানে হচ্ছে তোমার ঘুমের জন্য। তুমি না ঘুমালে তো তোমার শরীর খারাপ করবে। যাও, ঘুমাতে যাও। আরে চিন্তা করো না, কিচ্ছু হবে না। তুমি যাবে না তাই তো? না, আমি যাব না নানা ভাই। আচ্ছা দাঁড়াও, দেখাচ্ছি মজা। নানু, তোমার জামাই পরকিয়া করতেছে, সেটাও আমার বউয়ের সাথে। আরে আস্তে আস্তে থাম থাম নানা ভাই, আমি চলে যাচ্ছি। যাও। এরপরে জিন চলে যায়। জিন চলে যাওয়ার পরে ভি দরজা নক করে রোজার কাছে এসে বলে, জানেমান, আজকে কথা বলে কোনো সময় নষ্ট করব না, ডিরেক্ট রোমান্সে চলে যাব। চলো যান। তুমি একটা দুষ্ট। হ্যাঁ, আমি তোমার দুষ্ট বর, আর তুমি আমার মিষ্টি বউ। এরপরে বিরোজাকে কিস করতে যাবে, তখনই ওদের দরজা কেউ নক করে। এই সময় আবার কে দরজা নক করলো? ওইবারের মতো যারা আসেনি তো? আবার আবার বলবে না তো ভাইয়া আমি তোমার সাথে ঘুমাবো? আরে না, এই কথা কেন বলবে? ও তো এখন বড় হয়ে গেছে। তাহলে কে আসলো? কি ভাবতেছো? দরজাটা খোলো, দেখো কি আসছে। থাক, যে আসুক আসুক। চলো আমরা আগে রোমান্স করি, তারপর গেট খুলবো। আগে গিয়ে দরজা খোলো, যাও। ধাত্রী কি। আচ্ছা যাচ্ছি। এরপরে ভি দরজা খুলে তো 180 ভোল্টের শক খায়। জাঙ্কুক তুই? আমি। এভাবে চমকে যাওয়ার কি আছে? এমন ভাবে চমকে যাচ্ছিস মনে হয় তোর এক্স গার্লফ্রেন্ড এসেছে। এত কথা না পেঁচিয়ে কি করতে আসছিস সেটা বল। কথা বলতে আসছি। এখন আমার কথা বলার মুড নেই, কালকে কথা বলবো। যা এখান থেকে যা। তোর সাথে কে কথা বলতে আসছে? আমি তো রোজার সাথে কথা বলতে আসছি। রোজা কোথায়? রোজা তো এই রুমে নেই। রোজা তো আম্মুর রুমে। আম্মুর রুমে গিয়ে দেখ। যা যা যা। তুই এত মিথ্যা কথা কেন বলিস? ওই তো রোজা, সর। রোজা। জাঙ্কুক বল। তুই নাকি রুমে নেই? কে বললো এই কথা? ভি বললো। ভি? আরে আমি তো আমার শালাবাবুর সাথে মজা করতেছিলাম, একটু কি মজাও করতে পারবো না? ও তাই নাকি দুলা ভাই? তাই। এখন কি বলতে আসছো সেটা বলে তাড়াতাড়ি যা। এত তাড়াহুড়ো করতেছস কেন? বলতেছি, আমরা যেহেতু সবাই বিয়ে করে নিয়েছি, তাই সামনে আর সিঙ্গেল লাইফটা উপভোগ করতে পারবো না। এজন্য আমি একটা সিঙ্গেল পার্টির ব্যবস্থা করেছি। তুই কি যাবি? হ্যাঁ অবশ্যই যাব। যাব মানে? কোথাও যাবে না তুমি? 6 বছর আগে মিঙ্গেল হয়ে বসে আছে, সে এখন সিঙ্গেল পার্টিতে যাবে। 6 বছর আগে মিঙ্গেল হলে কি হয়েছে? লাইফটা তো কাটাইছে সিঙ্গেলের মতোই, তাই শেষবারের মতো সিঙ্গেল লাইফটা একটু এনজয় করে আসি। কোনো এনজয়ের দরকার নেই। জাঙ্কুক তুই যা এখান থেকে। ও একা যাবে না, আমিও যাব। আর তুমি যদি যেতে চাও যেতে পারো, নয়তো ঘরে বসে থাকো। চল জাঙ্কুক। রোজা, আমি তোমার স্বামী, আমি তোমাকে হুকুম দিচ্ছি, তুমি এখান থেকে এক পাও নড়বে না। আচ্ছা ঠিক আছে, 1 পা নাড়াবো না, 2 পা নাড়াবো। তুমি তো আর 2 পা নাড়াতে নিষেধ করো নাই। চল জাঙ্কুক। ওই রোজা থাম বলতাছি, কোথাও যাবি না তুই। ছাগলের নাতি, তুই আমার বউকে দিয়ে যা। তোর জন্য এবার আমার ফার্স্ট নাইট হলো না। যাই হোক, এরপরে দেখতে দেখতে 2 বছর পার হয়ে যায়। এই 2 বছরে তেমন কোনো পরিবর্তন হয়নি। জাঙ্কুক আর ভি বাবা হয়েছে, শুধু এতটুকু পরিবর্তন ছাড়া। তবে জাঙ্কুক ওর কথা রেখেছে, বংশবিস্তার ওই আগে করছে। ওর বেবির বয়স 9 মাস, আর ভি এর বেবির বয়স মাত্র 1 মাস। তারপর ভি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করে, কারণ যে ঘরে জাঙ্কুকের মতো দুষ্ট একটা শালাবাবু আছে, সেই ঘরে যে এত তাড়াতাড়ি এক বাচ্চার বাবা হয়েছে, এটাই অনেক। আর অন্যদিকে যারা আর রোজা এক বাচ্চার মা হয়েছে, তারপর ওদের ঝগড়া বন্ধ হয় না। আর ঝগড়া বন্ধই হবে কিভাবে? কারণ ওদের ওস্তাদরাই তো এখনো ঝগড়া বন্ধ করেনি। এখনো লিসা আর আয়ুর মধ্যে ঝগড়া না বাজলে ওদের পেটের ভাত হজমই হয় না। আর আমাদের সবার প্রিয় জেহব সাহেব এই দুজনের ঝগড়ার মাঝে ফাঁসবেই ফাঁসবে। ভি জাঙ্কুকও কম যায় না, ওরা একজন আরেকজনের পিছনে লেগেই থাকে। কখনো ভি জাঙ্কুককে বাজ দেয়, আবার কখনো জাঙ্কুক ভিকে বাজ দেয়। মোট কথা হলো, এই পরিবারে একমাত্র জেহব সাহেব বাদে কেউ কাউকে চুল পরিমাণও ছাড় দেয় না। আর ছাড় দিবেই বা কেন?
ছাড় দিলে ওদের ভালোবাসা কিভাবে প্রকাশ করবে? ওদের ভালোবাসা তো আড়ালে, ঝগড়া তো প্রকাশ্যে। ঝগড়ার মাধ্যমেই তো ওরা ওদের ভালোবাসা প্রকাশ করে। এই জন্যই তো ওদের এই গল্পের নাম লাভ বিহাইন্ড দ্য ফাইট, ঝগড়ার আড়ালে ভালোবাসা। যাই হোক, এভাবে দুষ্টমিষ্টি ঝগড়া, ভালোবাসা, খুনসুটি, মান অভিমান দিয়ে ওদের জীবনটা খুব খুব সুন্দরভাবে কাটতে থাকে।